হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সোহেল আর আমি একজন ভার্মি কম্পোস্ট উৎপাদক। আমরা গত ভিডিওতে বলছিলাম আমরা ২০ থেকে ২৫ টা ভিডিও করব যেগুলান হবে কেঁচো সম্পর্কিত। জাসমিন এগুলানের মাধ্যমে আমরা কেঁচোর সম্পর্কে আপনাদেরকে জানাবো। তারা আসলে কি খাইতে ভালোবাসে, কি রকম পরিবেশে থাকতে ভালোবাসে, তাদের জন্য কি রকম তাপমাত্রা হওয়া উচিত, কি রকম ময়েশ্চার থাকা উচিত। এই সম্পর্কিত সকল ব্যাপার-স্যাপার আমরা পার্ট টু পার্ট আলোচনা করব এবং সার উৎপাদন এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সার উৎপাদন কিভাবে করবেন, হ্যাঁ? সারের জন্য কি দরকার না দরকার এই সবকিছু A to Z আমরা আলোচনা করব। তার এই ধারাবাহিকতা আজকে আমরা ১ম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ আপনি যখন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হইতে চাচ্ছেন, তো উদ্যোক্তা হইতে গেলে তো হুট করে কাজে নামলে হবে না। কাজে নামার আগে আপনাকে প্রায় ৮ থেকে ৯ টা বিষয় আছে যেগুলো আপনার নিজের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে, আপনার ফ্যামিলির সাথে বোঝাপড়া করে নিতে হবে। এই সবকিছু করার পরে তারপর আপনি কাজ স্টার্ট করেন। নয়তো কিন্তু ভাই পদে, পদে বাধার সম্মুখীন হবেন, বিপত্তির সম্মুখীন হবেন, হ্যাঁ? তো আগে থেকে আপনার প্রস্তুতি থাকলে এটা আপনার রাস্তাকে অনেক সহজ করবে। তো এই ৯ টা বিষয়ের ১ম যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আপনার রুচিবোধ। আপনি একজন খুবই রুচিশীল মানুষ। আপনার কাপড়ে একটা কলমের দাগ, কালির দাগ পড়ে না। আপনি হাতে ময়লা লাগলে ৩ বার সাবান দিয়ে হাত ধোন। তো এই টাইপের যদি যদি মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হন তাহলে ভাই আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন কি পারবেন না এইটা নিয়ে কিন্তু আপনাকে ১ম এ চিন্তা করে দেখতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার গোবর নিয়ে কাজ করে। আমাদের প্রধান কাঁচামাল যেহেতু গোবর সেহেতু আমরা এটা নিয়ে আমরা আমরা গোবরটা নিয়ে বেশি কাজ করি। তো গোবরের মধ্যে ভাই বিভিন্ন ধরনের ময়লা থাকে। এইটা আমরা গ্লোভস ব্যবহার করলেও কিন্তু অনেক সময় আমাদের হাতে ভরে। তো এগুলো আমরা তেমন কোনো কিছু মনে করি না, হ্যাঁ? আর কেঁচো তো জানেনই, কেঁচো খুবই নোংরা একটা প্রাণী। আল্টিমেটলি সে যা পায় তাই খেয়ে ফেলে। তো এইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রতিনিয়ত গোবর এবং আপনার কিন্তু এই কেঁচো সবসময় লাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। তো এইটা আসলে আপনি কিভাবে নিবেন, আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে কতটা ফিট এই ব্যাপারগুলো নিয়ে আরকি, হ্যাঁ? তো এইটার উপরে বেস করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনার রুচিবোধটা কিরকম। আপনি কেঁচো দেখলেন বা গোবর দেখলেন, দেখে যদি কাজ করতে যায়ে যদি বমি করে ফেলেন, এইটা আসলে খুবই ডিস্ট্রয় একটা ব্যাপার ঘটে যাবে। হুম? তো এরপরে আরেকটা হচ্ছে আপনার পরিবারের মানুষদের মন মানসিকতা। আপনি খুবই এডুকেটেড একজন মানুষ, কিন্তু আপনি এসে এই সব গোবর নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো তারা এটা কিভাবে দেখতেছে, হ্যাঁ? আল্টিমেটলি তারা এটা ভালো চোখে নাও দেখতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বাধার সম্মুখীন হবেন ভাই, হ্যাঁ? আপনার পরিবারের মানুষ আপনাকে সাপোর্ট করবে না। তারপর বিভিন্ন ধরনের কথা বলবে। আপনার আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী এমনকি ছোট একটা বাচ্চাও আপনাকে ট্রল করতে পারে, হ্যাঁ? তো এই জিনিসগুলান আপনি আ কিভাবে নিবেন এবং আপনি আল্টিমেটলি এগুলানের জন্য কতটা প্রিপেয়ার্ড এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে নিজের মধ্যে আ হিসাব-নিকাশ কষে নিবেন, হ্যাঁ? তারপর পরের সেক্টরটা নিয়ে ভাববেন। পরের সেক্টরটা হচ্ছে ভাই পরিশ্রম। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ ভাই। আপনি যখন একটা ক্যারেট ভরাবেন, ক্যারেটের মধ্যে কিন্তু ২৮ কেজির মতো ২৮ থেকে ৩০ কেজি পর্যন্ত গোবর উঠে যায়। এটা অনেক সময় একাই আপনাকে বহন করা লাগতে পারে। তারপর সারটা যখন আপনি নামাই রাখবেন তখনও কিন্তু ১৫-২০ কেজির মতো সার থাকে। তো এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। তারপর গোবরটা কিন্তু ভাই মেলে দেওয়া লাগে আবার করা লাগে। এগুলান অনেক কাজ আছে যেগুলো কিন্তু মোটামুটি পরিশ্রমের। আপনি যদি ভাই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে থাকেন আর যদি আ নরম বালিশে যদি শুয়ে অভ্যস্ত হন তাহলে আ এটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কতটা পারবেন এইটা নিয়েও কিন্তু আপনাকে মোটামুটি ভালোভাবে চিন্তা করতে হবে যে আপনি আসলে কতটা পরিশ্রম করতে পারবেন। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই বিনিয়োগ। আপনার বিনিয়োগের সামর্থ্য কতটা আছে বা আপনি কতটা বিনিয়োগ করতে ইচ্ছুক মানে আপনার ইচ্ছা শক্তি কিরকম, হ্যাঁ? আমি রিসেন্ট একজন আসছিল আমার এখানে ৩ কেজি কেঁচো নিছে। বলতেছে, "ভাই আমি এটা সম্বন্ধে ভালো এক্সপেরিয়েন্স গ্রো করব। আমাকে ৩ কেজি কেঁচো দেন। এইটা দিয়ে আমি দেখাশোনা করব হ্যান-ত্যান" নানান কথাবার্তা। কিন্তু সে ৩ কেজি কেঁচো নিল। যদিওবা ৩ কেজি কেঁচো মোটেই কম না, বাট তার হাতে যে মোবাইলটা ছিল সেটার দাম ছিল ৫০,০০০ এর উপরে। তো আল্টিমেটলি ভাই এটাই হচ্ছে মেইন কথা যে আসলে ৩ কেজি কিছু দিয়ে সে কতটা এক্সপেরিয়েন্স গ্রো করবে আমি জানি না। তবে আমরা যখন শুরু করছি আমাদের নিজস্ব আমরা কেঁচোর বাচ্চা প্রোডাকশন করার আগেই আমাদের প্রায় ৪২.৫ কেজি কেঁচো কেনা ছিল। কারণ আমরা লার্জ স্কেলে সবসময় কেনার চেষ্টা করছি। আমাদের এক্সপেরিয়েন্স যেন অনেক ভালো হয়। কারণ আমরা সবসময় চিন্তা করছি যে আমাদের ৪০ কেজির যদি ৩০ কেজিও মারা যায় কোনো সমস্যা নেই। ১০ কেজি যেটা থাকবে সেটা দিয়ে আমরা নতুন করে শুরু করব। প্রয়োজনে আবারও কেঁচো কিনব। কিন্তু এই সেক্টরে আমরা খুব ভালোভাবে আত্মপ্রকাশ করবো ইনশাল্লাহ। তো সবসময় আপনার বিনিয়োগের সামর্থ্য তার উপরে আরেকটা কথা তো বলিনি সেটা হচ্ছে আপনার সামর্থ্য যদি না থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে এটাও কিন্তু একটা সমস্যা হিসাবে আপনার আপনার সামনে চলে আসবে। কারণ
ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে গেলে ফার্স্ট টাইম কিন্তু ভাই আপনি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে 2-3 মাস 4 মাস আপনার গোবর কেনা লাগতেছে, সার কেনা লাগতেছে, আজকে এটা কেনা লাগতেছে, কালকে ওইটা কেনা লাগতেছে। যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, তো এরকম কিন্তু আপনার বিনিয়োগ একের পর এক করা লাগবে। সেক্ষেত্রে আপনার যদি সামর্থ্য না থাকে, আবার যদি ইচ্ছাও না থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো এরপরে যেটা সেটা হচ্ছে ভাই অবস্থান। আপনার অবস্থান, আপনি যেখানে শুরু করতে যাচ্ছেন সে জায়গাটা আসলে কিরকম। আপনি যদি একদম রোদের মাঝখানে যদি একটা যদি টিন উপরে দিয়ে যদি শুরু করতে চান, এটা কিন্তু আলটিমেটলি একটা ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দিবে না। কারণ এইরকম গরম পরিবেশে কিছু থাকতে পারে না। ওটা একটা প্রাণী। তো একটা প্রাণীকে আপনাকে প্রাণীর মতো করে ট্রিট করতে হবে, যে আসলে সে আল্লাহ তাকে একটা জীবন দিছে এবং তার কিছু রুলস তার করে দিছে, যে সে এই জিনিসগুলো এইভাবে এগুলো কিন্তু তার কিন্তু একটা কিন্তু আল্লাহ কিন্তু কাস্টমাইজ করে দিছে যে তুমি এটা করতে পারবা, এটা পারবা না, এর বেশি তোমার জন্য সমস্যা। তো তাকে কিন্তু ভাই এই আল্লাহ যেভাবে ইয়া করে দুনিয়াতে চলার জন্য ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, ঠিক এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেই আপনাকে তাকে লালন পালন করতে হবে। তো এইটা গেল একটা। এরপরে হচ্ছে ভাই কাঁচামাল। আপনি যখন একটা খামার করতেছেন, আপনার প্রধান কাঁচামাল গোবর। তো গোবর আপনার এলাকায় কিরকম আছে এবং সেটা কতটা সহজলভ্য, আপনি কত বড় খামার করতে যাচ্ছেন, সেই হিসাবে কতটা কাঁচামাল আপনি সংগ্রহ করতে পারবেন, এই জিনিসগুলান কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, তো এইটা মাথায় রাখবেন যে কাঁচামাল কিরকম আছে না আছে, এটা কিন্তু হিসাব কষে নেবেন। তারপরে হচ্ছে ভাই গাইডলাইন। সবচাইতে মেজর যে জিনিসটা সেটা হচ্ছে গাইডলাইন। আপনি যখন একটা খামার তৈরি করতে যাচ্ছেন, আপনি একজন উদ্যোক্তা হইতে যাচ্ছেন, আবার ভার্মি কম্পোস্টের মতো একটা সেক্টরে, তখন আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, দেখার পরে আপনি একটা সময় কনফিউজড হয়ে যাবেন যে কি কোন পদ্ধতিতে শুরু করব বা কোনটা কি, মানে এত আপনার কাছে আইডিয়া মানুষ দিবে, প্লাস আপনার কাছে আল্লাহর তরফ থেকে অনেক আইডিয়া চলে আসবে আপনার মাথায়। তো আপনি আসলে না আলটিমেটলি আপনি ঠিক করতে পারবেন না যে কি করবেন। তো এই জন্য আমি বলি যে ভাই আপনি যে কোনো একটা সিস্টেম, আপনার যেটা পছন্দ, আপনার অবস্থানের সঙ্গে, আপনার ভালো লাগার সঙ্গে, সবকিছুর সঙ্গে যেটা ম্যাচিং হবে। সিস্টেম তো অনেকগুলাই আছে, আমরাও প্রায় 5 থেকে 6 ধরনের সিস্টেমে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতেছি আমাদের স্টিল নাও এখন। তো যেটা এরকম যে কোনো একটা পদ্ধতি যদি আপনার ভালো লাগে, আপনি সেইটা করেন এবং সেই পদ্ধতিতে যাকে আপনার সবচাইতে মনে হয় যে ইনি সবচেয়ে ভালো করতেছেন, আপনি তার সঙ্গে দেখা করেন, তার খামার ভিজিট করেন এবং তার কাছ থেকে পুরো ইনস্ট্রাকশন নেন এবং সে যেভাবে বলে সেভাবে আপনি 2-3 মাস করেন। করার পরে আপনার ভিতরে যখন একটা অভিজ্ঞতা চলে আসবে, দেন ওইটাকে মডিফাই করে আপনি আরো আপডেট করার চেষ্টা করেন। ঠিক আছে? তারপর হচ্ছে ভাই এসও বা বিএস। বিএস এটা আলটিমেটলি, এসও হচ্ছে তারা যারা, আপনি জানেন কিনা জানি না, প্রতিটা 3টা ওয়ার্ড মিলে একজন করে সরকারি উপজেলা কৃষি কর্মকর্তা থাকে, হ্যাঁ, যাকে এসও বলে, আমরা আবার স্থানীয়ভাবে বিএস বলি। তো এটা উনি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন লোক, যিনি সরকারি লোক। এই লোকটার সঙ্গে সবসময় আপনার একটা ভালো সম্পর্ক রাখতে হবে। ওনার সঙ্গে যখন আপনি ভালো সম্পর্ক রাখবেন, তখন প্রথম যেটা সেটা হচ্ছে উনি আপনাকে অনেকভাবে গাইডলাইন দিবে। দ্বিতীয়টা হচ্ছে সরকারি বিভিন্ন অনুদান প্রদর্শনী আসে, যেটা উনি আপনাকে দিবে। তৃতীয়টা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি থাকে, বিভিন্ন লোন টোনে উনি আপনাকে ব্যাপক সাহায্য করতে পারবে। এছাড়াও আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে উনি আপনার খামারে যখন মাঝে মাঝেই আসবে, এতে কিন্তু স্থানীয় মানুষদের ভিতরে একটা চাঞ্চল্যতা সৃষ্টি হবে। কি ব্যাপার, সরকারি বিএস এখানে যাওয়া আসা করে, তার মানে ব্যাপারটা তো খুব ভালো, সে ভালো কিছু একটা করতেছে। হ্যাঁ, তারপর এই মানে এরকম যখন আসা যাওয়া করবে, তখন আপনি বুলিং থেকে বের হয় মানুষ আপনাকে ভালো চোখে দেখা শুরু করবে। আরেকটা জিনিস হবে, তার সঙ্গে আপনার যখন রিলেশন ভালো হবে, সে বিভিন্ন জায়গায় আপনার এই প্রজেক্টের ব্যাপারটা মানুষকে জানাবে। এতে আপনার একটা মার্কেট তৈরি হবে। তো বুঝতে পারতেছেন, সরকারি অনুদানও পাবেন, সঙ্গে আপনার মাল বিক্রিও তার মাধ্যমেই অনেক হয়ে যাবে। তো 2টা সেক্টরে বেশ ভালো একটা ব্যাপার। তৃতীয়টা একদম লাস্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে মার্কেট। ভাই মার্কেটটা বিশাল একটা ব্যাপার। তা আমি বলবো যে বাংলাদেশ এখন যে জায়গায় আছে, এখানে ভাই মার্কেট নিয়ে আমরা চিন্তা করার দরকার নেই। আমাদের কাছে এই মানে 4-5 দিন আগেও 200 টন সার নিবে এইরকম একজন কাস্টমার আসছে। এছাড়াও সবসময় তো 2 টন 4 টন 5 টনের অফার আসতেইছে। আমার স্থানীয়ভাবে চলেই যাচ্ছে। আমার অলরেডি 60,000 কেজি সারের অর্ডার আছে, যেখানে আমি প্রায় 30 থেকে 35 কেজি তুলছি। তো আলটিমেটলি এইভাবে কিন্তু ভাই আমার যেরকম এইরকম অফার আসে, প্রস্তাব আসে, ঠিক আপনি যেখানেই থাকেন না কেন, সেম একই রকম প্রস্তাব আসবে। মনে রাখবেন, বাংলাদেশে একটা চা বাগানে যদি আপনি আপনার কম্পোস্ট সারা বছর কম্পোস্ট দেন, ওরা খেয়ে ফেলবে। যদি একটা আম বাগানে দেন, খেয়ে ফেলবে। যদি একটা মালটা বাগানে দেন, ওরা খেয়ে ফেলবে।
মানে এক কথায় আপনি যতই উৎপাদন করেন না কেন আপনি দিয়ে শেষ করতে পারবেন না। তো এই ব্যাপারগুলোর মাথায় রেখে দেন তারপরে আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন।